স্বাগত জানাচ্ছি খাদ্য নিরাপত্তা প্রতিষ্ঠান। সাথে আছে আমি শামীম জাহেদ। আজ আমরা আলোচনা করব সমুদ্রে মাছ শিকারে নতুন ট্রলারের অনুমোদন নিয়ে। এই নিয়ে আমার সাথে কথা বলতে স্টুডিওতে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৎস্যবিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর দেওয়ান আলী হাসান। তবে মূল আলোচনা যাওয়ার আগে দেখেন একটি প্রতিবেদন। সমুদ্র উপকূলের 40 মিটারের মধ্যে ছোট, 40 থেকে 200 মিটারের মধ্যে মাঝারি আর 200 মিটারের বাইরে বড় ট্রলারগুলোর মাছ ধরার আইন আছে। কিন্তু 350-র মতো বাণিজ্যিক ট্রলার আর 1050 ইঞ্জিন চালিত নৌকা ঘুরে ঘুরে সাগরে মাছ ধরছে 20 থেকে 200 মিটার গভীর পানিতে। জ্বালানি বেশি পোড়ানোর খরচ বাঁচাতে এর বাইরে কেউ যাচ্ছে না। আবার নৌকা আর বাণিজ্যিক ট্রলারের হিসাবেও আছে শুভঙ্করের ফাঁকি। এমন বাস্তবতায় ট্রলারের নতুন লাইসেন্স দেওয়ার আগে মাছের মজুদের হিসাবের দাবি ছিল মেরিন ফিশারিজ অ্যাসোসিয়েশনের। আমরা চেয়েছিলাম একটা সার্ভে হোক, ফিশ স্টক কত আছে সেটা দেখে ডিটারমাইন করা হোক যে এতটা ট্রলার বে অফ বেঙ্গলে ফিশিং করতে পারে। তো এবারও যেটা হয়েছে এখনও সার্ভে হয়নি। কিন্তু সেটা না করায় গোটা শিল্পের ভবিষ্যৎ নিয়ে শঙ্কিত অ্যাসোসিয়েশনের নেতারা। আবার ফার্দার 25টা দেওয়া হয়েছে। এটা যেটা একটা রিস্ক থেকে যে ওভারফিশিং যদি হয় 2-4 বছর বা 10 বছর পরে বাংলাদেশ থাইসির মতো হয়ে যাওয়ার একটা সম্ভাবনা আছে, মৎস্যশূন্য হওয়ার সম্ভাবনা আছে। সাগরের নির্দিষ্ট এলাকায় নিয়ন্ত্রণহীন মাছ ধরার কারণে মৎস্য সম্পদের অপূরণীয় ক্ষতির তথ্য আছে সরকারি কর্মকর্তাদের কাছেও। তবে নতুন ট্রলারের অনুমোদনের পক্ষে যুক্তিও তুলে ধরেন তারা। এই যে নতুন যে এরিয়া যে আমরা পেয়েছি, এখানে কিন্তু বিভিন্ন ধরনের প্রজাতির মাছ থাকার সম্ভাবনা আছে এবং এই সম্ভাবনাগুলিকে কাজে লাগানোর জন্য 15টি মিড ওয়াটার ট্রলার এবং 10টি লং লাইনার ট্রলারের কিন্তু আপনার অনুমোদন দেওয়া হয়েছে। গবেষকরা বলছেন সঠিক তদারকি আর সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে বাংলাদেশি সমুদ্র সীমা থেকে মাছ ধরার উদ্যোগ নিলে তা চমকে দেওয়ার মতো অবদান রাখবে দেশের অর্থনীতিতে। হোসাইন জিয়াদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। দেখলাম প্রতিবেদনটি আমরা। ডক্টর দেওয়ান আলী হাসান, আপনাকে স্বাগত জানাচ্ছি এই অনুষ্ঠানে। আমরা আমাদের প্রতিবেদন দেখলাম যে সমুদ্রে মাছ শিকারের এক ধরনের কোনো নীতিমালা নেই, যাচ্ছে তাই হবে হচ্ছে। এরই মাঝে সরকার আরো নতুন 25টি ট্রলারকে সমুদ্রে মাছ ধরার অনুমতি দিয়েছে। আপনার কি মনে হয় যে এই যে নতুন 15-25টি লাইসেন্স দেওয়া হলো, এতে আসলে বাংলাদেশের মৎস্য শিকারে বা মৎস্য সম্পদের উপর কি ধরনের নেতিবাচক প্রভাব পড়তে পারে? ধন্যবাদ আপনাকে এই আলোচনায় আমাকে অংশ নেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য। তো এই বিষয়ে আলাপ করার আগে আমাদের কিছু হিস্ট্রি আমাদের জানা উচিত যে আমাদের বে অফ বেঙ্গলে আমাদের এই পার্টে আমরা কি করছি বা বর্তমানে কতগুলো ট্রলার সেইখানে অপারেট করছে। এই প্রতিবেদনেই বললো যে আমরা কিন্তু আসলে 3টা স্লটকে আমরা ভাগ করেছি। যে আমাদের হলো 40 মিটার ডেপ পর্যন্ত একটা, যেখানে কোনো বাণিজ্যিক ট্রলার সেখানে মাছ ধরার কোনো অনুমতি তাদের নেই। সেখানে শুধুমাত্র ছোট ছোট নৌকা দিয়ে, যেগুলোকে আমরা বলি আর্টিসানাল বা সাবসিস্টেন্স ফিশিং, যেটা মানে আমাদের এই জেলে সম্প্রদায় যারা 40 থেকে 200 এবং 200 নটিক্যালের মাইলে আমরা যা খুশি তাই করতে পারি। এই 200 নটিক্যাল মাইল পর্যন্ত যত সম্পদ আছে, প্রাকৃতিক সম্পদ, সেখানে মাছ, গ্যাস, তেল সবই কিন্তু আমাদের অধিকারে। আর 200-র বাইরে সেটাকে বলছি আমরা হাই সি। সুতরাং সেখানে যদি আমরা মাছ নাও ধরি তাতে কিছু আসে যায় না, অন্য দেশ এসে সেখান থেকে মাছ ধরে নিয়ে যেতে পারে। এই হলো আমাদের সাগরের এই অবস্থা। এখন এই বে অফ বেঙ্গলে আমরা কি প্রজাতির মাছ আমাদের আছে, তার আগে বলতে গেলে আমরা যে জিনিসটা বলতে চাই যে ফিশারিজ কিন্তু একটি আমরা বলি যে রিনিউয়েবল রিসোর্সেস। কেন রিনিউয়েবল রিসোর্সেস? কারণ তেল এবং গ্যাস সেটাও কিন্তু একটা ন্যাচারাল রিসোর্সেস, ফিশারিজও একটি ন্যাচারাল রিসোর্সেস, কিন্তু এটা রিনিউ করা যায়। কারণ তেল এবং গ্যাসকে যদি আমরা একবার উঠিয়ে ফেলি সেটা রিনিউয়েবল শেষ হয়ে যায়। ফিশারিজও কিন্তু সবসময় রিনিউয়েবল হয় না। যদি আমরা এটাকে MSY বলি আমাদের ভাষায়, সায়েন্টিফিক ভাষায়, যে ম্যাক্সিমাম সাস্টেনেবল ইল্ড, সেটা যদি আমরা মেনটেন করি তাহলে এটা আমরা যুগের পর যুগ এখান থেকে আমরা উপকৃত হতে পারি। এখন আপনার ইয়েতেই ফিরে আসি যে আমাদের আসলে কতগুলো ট্রলার থাকবে বা কি পরিমাণ মাছ আমরা ধরবো, এটা কিন্তু আসলে বৈজ্ঞানিক তত্ত্ব এবং উপাত্তের উপর নির্ভরশীল হয়ে এই কাজগুলো করা উচিত বাঞ্ছনীয়। যে জিনিসটি আমরা দেখতে পাই যে আমাদের এই বে অফ বেঙ্গল পার্টে আমাদের যে ফিশ কি পরিমাণ আছে বা শ্রিম্প কি পরিমাণ আছে, তার সর্বশেষ যে সার্ভেটা হয়েছিল প্রায় আজকে থেকে 30-35 বছর আগে, এবং সেটাও খুব সংক্ষিপ্ত আকারে হয়েছিল। তার মানে এখন পর্যন্ত আমাদের কিন্তু পরিপূর্ণ কোনো সার্ভে হয় নাই যে আমাদের ডেমার্সাল বা মাটির সাগরের তলদেশের মাছ কি পরিমাণ বা পানিতে কি পরিমাণ, সেটার উপর ডিপেন্ড করেই কিন্তু উন্নত দেশ তাদের মাছ ধরার টার্গেটকে নির্ধারণ করে।
ট্রলারের ইয়েতে যদি আমরা আসি, যে বর্তমানে আমরা দেখতে পাবো যে প্রায় 299টা ট্রলারের কিন্তু অনুমতি আছে। এর কিছু আছে যে মহামান্য হাইকোর্ট থেকে তারা অনুমতি নিয়ে এসছে, যেগুলোকে বলছে হলো আপনার টার্গেট ফিশিং অর সামথিং লাইক দ্যাট। আবার কিছু এমন ট্রলার আছে যেগুলো কোথাও মাছ ধরা হয় না, ব্যবহৃত হয় না, এমনও আছে। যে কিছু আছে কার্যকরভাবে মাছ ধরছে এমন ট্রলার সংখ্যা কত? সেটা যদি আমরা ফিশারিজ ডিপার্টমেন্টের স্ট্যাটিস্টিক্সের ক্ষেত্রে যদি আমরা দেখি, তারা বলছে যে 186টা কিংবা 190টার মতো ট্রলার কার্যকরভাবে ধরছে, আর বাকি প্রায় 100 বা 100-র উপরে ট্রলারটা মাছ ধরছে না। তো সেই ক্ষেত্রে তখন এই আসছিল, যেহেতু তাদেরকে লাইসেন্স দেওয়া হয়েছে মাছ ধরার জন্য, এবং এই মাছটা আমরা বাণিজ্যিকভাবে মাছ ধরবো, এতে আমার দেশ উপকৃত হবে। কারণ আমরা যদি দেখি যে আমাদের যে এখন টোটাল ক্যাচ দেশের, তার 20% আসে কিন্তু সামুদ্রিক মৎস্য থেকে। আচ্ছা, আবার এই 20%-এর আনফরচুনেটলি 80 থেকে 90% আসে ওই ছোট ছোট যে বোটগুলো তাদের থেকে, ট্রলারের কাছ থেকে আসে আমার 10 to 15%। তার মানে যে আমি যে এতগুলো লাইসেন্সের অনুমতি যে আমি দিলাম, সেটা আমার দেশের, আমি তো লাইসেন্সের অনুমতি দিতে আমি খালি আপনার কাউকে অনুমতি দিয়ে দিলাম, সে বছরের পর বছর মাছ ধরলো না, সেটা তো আমার দেশের অর্থনীতির জন্য সেটাও তো ক্ষতিকর। সুতরাং সেই ব্যাপারেও কিন্তু কার্যকর কোনো উদ্যোগ এখন পর্যন্ত আমরা নিতে পারিনি। আলাপ আলোচনা হচ্ছে যে এইগুলোকে আমরা কি আদার বাতিল করে আরেকটা বিষয় আলোচনা আমি দেখলাম যে যেটা বিভিন্ন পত্র থেকে এসছে, বলা হচ্ছে যে এইসব ট্রলারকে চিংড়ি মাছ ধরার জন্য অনুমতি দেওয়া হবে না। যখন এই ট্রলারগুলো যখন মাছ শিকার করতে যাবে, তখন কে মনিটর করবে, কি মানে দেখবে যে তারা চিংড়ি মাছ শিকার না করে শুধু অন্য মাছ শিকার করছে? এটা আসলে কোনো কায়দা আছে, মনিটর করার কোনো ব্যবস্থা আছে? এটা আপনি একটা খুব ভালো প্রশ্ন আপনি করেছেন, যে আমি শুধু লাইসেন্স দিলেই হবে না, আমার তো এটাকে মনিটর করতে হবে। আমি এটা কিভাবে করছি? আনফরচুনেটলি দেখা যাচ্ছে যে প্রত্যেকটা লাইসেন্সকেই কিন্তু বলা হচ্ছে তোমরা 40 মিটার ডেপথের এইদিকে আসতে পারবে না, 40-এর উপরে তোমাদেরকে মাছ ধরতে হবে। আনফরচুনেটলি প্রায় সকলেই দেখা যাচ্ছে ইভেন কি 10 মিটার পর্যন্ত তারা এখানে চলে আসছে মাছ ধরার জন্য। তাহলে এটা আসলে আমার ক্ষতিটা কেন? আমরা 40 মিটার পর্যন্ত আমরা এটা ব্যারিয়ার বা একটা বাফার জোন আমরা করে দিয়েছি। কারণ আসলে সাগরের এই অঞ্চলটাই কিন্তু প্রোডাক্টিভ, কারণ এই অঞ্চলে পানির গভীরতা কম, এই অঞ্চলে সূর্যালোক প্রবেশ করে, এবং সূর্যালোক প্রবেশ করলে তার প্ল্যাংটন হয়, যেটা মাছের খাদ্য, এবং এটা হলো নার্সিং গ্রাউন্ড হিসেবে আসে। কারণ এই অঞ্চলে পানির লবণাক্ততাও কিন্তু কম্পারেটিভলি মাছ সাগরের চাইতে কম। তার মানে মা মাছগুলো এইখানে এসে তারা ডিম দেয়, এবং এই মাছগুলো বড় হয়ে তারা আবার সাগরে চলে যায়। সুতরাং এখানে প্রোডাক্টিভিটি বেশি। যদি এইখানে আমি ট্রলারের ওই ট্রল দিয়ে মাছ ধরি, তাহলে কিন্তু আমি প্রায় সব মাছই আমি ছেঁকে নিয়ে চলে আসতে পারবো। সুতরাং এর জন্য কিন্তু বিশ্বের সব ইয়েতে সেখানে বাধা দেওয়া হচ্ছে, কিন্তু আনফরচুনেটলি এটা মনিটর করার কোনো সিস্টেম আমাদের দেশে এই ধরনের কোনো মনিটরিং ব্যবস্থা নাই আপনার জানা মতে? আমাদের দেশে মেরিন ফিশারিজ অর্ডিন্যান্স 1983 বলে একটি অর্ডিন্যান্স আমাদের আছে, এবং সেই ক্ষেত্রে যদি আমরা দেখি যে ডিপার্টমেন্ট অফ ফিশারিজের আন্ডারে ডিরেক্টর মেরিন বলে একটি পদ আছে, যিনি এটার চিটাগাং তার অফিস, যিনি এটার দায়িত্বে উনি থাকেন, ওনার অফিস থাকেন। আনফরচুনেটলি এখানে কিন্তু অনেক লাইসেন্স দেওয়ার সময় কিন্তু অনেকগুলো নিয়ম কানুন বলা থাকে। যদি কোনো নিয়ম এটা ব্যত্যয় ঘটে, এই মেরিন ফিশারিজের অর্ডিনারি আন্ডারে এই ডিরেক্টর অফ মেরিন ইনি কিন্তু কোনো লাইসেন্সকে ক্যান্সেল করে দিতে পারেন, অথবা কাউকে উনি 2 লাখ টাকা বা 1 লাখ টাকা পর্যন্ত ফাইন করতে পারেন, অথবা 1 বছরের জেল দেওয়ারও ওনার সেই অধিকার আছে। কিন্তু এইগুলো কখনোই ইমপ্লিমেন্ট করা আইন কার্যকর হয় না। ইভেন এই ট্রলারগুলোকে কিন্তু বলা আছে যে তুমি কি ধরনের মাছ ধরছো সেটা যখন তুমি ল্যান্ডিং সেন্টারে নিয়ে আসবে, সেটা কিন্তু আমাকে এখানে রিপোর্ট করতে হবে যে আমি কতদিন সাগরে ছিলাম। এবং প্রত্যেকটারে কিন্তু জাল স্পেসিফিক করে দেওয়া আছে, তার মেশ সাইজ বলে দেওয়া আছে, যে কোনোটা চিংড়ির জন্য, কোনোটা ডেমার্সাল ফিশিং এর জন্য, কোনোটা পেলাজিক ফিশিং এর জন্য। আসলে এগুলো কোনোটাই কিন্তু ঠিক মতো কার্যকর মানা হয় না, যেটা আমাদের এখনো প্রবলেম। এবং এইখান থেকে আমরা কবে উত্তর পাবো সেটা এক সন্দেহ এখনো অবকাশ থেকে যায়। পৃথিবীর অন্যান্য দেশে, অন্তত পার্শ্ববর্তী দেশগুলোতে এই সমুদ্রে মাছ ধরার ক্ষেত্রে আসলে নীতিমালাটা কি মানা হচ্ছে? এটা আপনি আরেকটা সুন্দর, যে আমরা যদি দেখি যে সারা বিশ্বে কিন্তু সাগরে প্রায় 70% অঞ্চলেই কিন্তু এই ওভারফিশিং চলছে, এবং বেশিরভাগই সেটা চলছে আমাদের মতো উন্নয়নশীল দেশগুলোতে। আমরা যদি ভারতে দেখি বা আমরা যদি শ্রীলঙ্কাতে দেখি, ইভেন শ্রীলঙ্কার কথা যদি আমরা চিন্তা করি, সেখানে আমাদের আরেকটা জিনিস বলে রাখা ভালো, এই যে আমাদের 40 মিটারের মধ্যে যেসব ছোট ছোট বোটগুলো আছে, তাদের কিন্তু কোনো লাইসেন্সের দরকার হয় না, তাদের কোনো পারমিশনের দরকার হয় না। এই ধরনের নৌকা প্রায় আছে আমার 2 লাখের কাছাকাছি। কিন্তু আমরা যদি পার্শ্ববর্তী দেশ শ্রীলঙ্কাতে যদি আমরা দেখি, তাহলে দেখবো সব ধরনের ইয়ের কিন্তু লাইসেন্স থাকা উচিত, এক ধরনের রেগুলেশন থাকা উচিত, একটা মনিটরিং হয়। এখন যদি লাইসেন্স না থাকে,
সরকারের পক্ষে সম্ভব নয়, কারণ ওভারফিশিং একটা বড় একটা থ্রেট আমাদের মৎস্য সম্পদের জন্য। তো সেক্ষেত্রে মিনিমাইজ করার কোনো ব্যবস্থা নাই। ব্যবস্থা নাই। এখন এই ওভারফিশিং এর ফলে আমাদের কি ক্ষতিটা হচ্ছে, আমরা যদি দেখি আজকে থেকে 10-15 বছর আগে আসলে আমাদের শুটকি যে শিল্পটা প্রায় এখনো 400 থেকে 500 কোটি টাকা যা টার্ন ওভার, এটা কিন্তু বেসিক্যালি এই সাগরের মাছের উপরে নির্ভরশীল। যেমন আমাদের চান্দা, লইট্টা, ছুরি, এগুলো আমাদের একসময় পোয়া, তারপর ফাইসা, দাতিনা, এই সময় এইগুলো কিন্তু একসময় আমাদের খুব কমার্শিয়াল স্পেসিস বলে গণ্য ছিল, কিন্তু বর্তমানে আপনি খোঁজ নিয়ে দেখবেন বা এখানেও আমরা আলাপ করেছি, এগুলা হারিয়ে যাচ্ছে। জনাব হাসান, ধন্যবাদ আপনার। আমাদের সময় হচ্ছে একটু বিরতি যাবার, ফিরে এসে আমরা কথা বলবো। সময় হলে একটু বিরতি যাবার, ফিরছি শীঘ্রই, সাথেই থাকবেন। স্বাগত আরেকবার খাতুনগঞ্জ থেকে মতো ছেলে। আজ আমরা কথা বলছি সমুদ্রে মাছ শিকার করার জন্য নতুন ট্রলারের যে অনুমোদন দেওয়া হয়েছে সম্প্রতি, এটা নিয়ে আমরা কথা বলছি। আজ এই নিয়ে আমার সাথে স্টুডিওতে কথা বলছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৎস্যবিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর দেওয়ান আলী হাসান। জনাব হাসান, এই অনুষ্ঠানে আপনার স্বাগত জানাচ্ছি আর একবার। ধন্যবাদ। আমরা ঠিক বিরতিতে যাওয়ার আগে কথা বলছিলাম যে আমাদের দেশে আমরা দেখছিলাম যে সমুদ্রে মাছ শিকারের ক্ষেত্রে মনিটরিং এর কোনো ব্যবস্থা নেই। সরকার আছে, আইনে আছে, কাগজে কলমে আছে, কিন্তু এবং সেই আইনটিও খুবই দুর্বল, সেটা একটু আপডেট করা ইমিডিয়েট দরকার। আচ্ছা, কিন্তু আপনি যদি একটু আমাদেরকে বলতেন যে উন্নত বিশ্বে সমুদ্রে মাছ সংরক্ষণ এবং আহরণের ক্ষেত্রে ঠিক কি ধরনের পদ্ধতি মানা হচ্ছে, করা হচ্ছে? এইটাও একটা খুব ভালো প্রশ্ন, যে আমরা যদি অ্যাজ ফর এক্সাম্পল ইউরোপিয়ান ইউনিয়নের কথা আমরা চিন্তা করি, যে এখানে প্রায় 27-28টা দেশ এখন তারা একসাথে মিলে একটা দেশে পরিণত, এবং তারা কিন্তু তাদের কিন্তু লাইসেন্স সিস্টেম আছে, যেটা বলে হয় আইটিকিউ, ইন্ডিভিজুয়াল ট্রান্সফারেবল কোটা। প্রত্যেকটা দেশকে একটা করে কোটা দেওয়া আছে, যে অ্যাজ ফর এক্সাম্পল নরওয়েকে বা ডেনমার্ককে বা সুইডেনকে বলে দেওয়া আছে, বা ইংল্যান্ডকে, যে তোমার 10 টন অ্যাজ ফর এক্সাম্পল এই বছর তোমার কোটা একটা স্পেসিফিক মাছের জন্য, স্যামনের জন্য। এখন এই 10 টন আমি আমার দেশের যে লাইসেন্স হোল্ডার আছে তাদের মধ্যে আমি ভাগ করে দিব, কোনোকে আমি 2 টন দিব, কোনোকে আমি 3 টন দিব, সেটা আমার দেশের উপর ডিপেন্ড করবে। কিন্তু আমি এই 10 টনের বেশি আমার দেশের কোনো পতাকাবাহী জাহাজ ইউরোপিয়ান ইউনিয়নের কোনো জলাশয়ে, মানে উন্মুক্ত জলাশয়, দ্যাটস মিনস আমাদের সাগরে 10 টনের বেশি সে ধরতে পারবে না। এখন এই 10 টন যে তারা নির্ধারণ করলো, বা টোটাল 100 টন যে তারা নির্ধারণ করলো, কিসের উপর? তারা কিন্তু প্রতি বছরই এবং প্রতিনিয়তই কিন্তু তারা ওই সার্ভেটা তারা করছে, তাদের মজুদ কত। সুতরাং এটার উপরে কিন্তু প্রতি বছর এটা আপ ডাউন করে। মাছ ধরার পরে একটা মনিটরিং এর ব্যবস্থা আছে, যেখানে ল্যান্ডিং স্টেশন আসে তখন নিশ্চয়ই ওখানে সেখানে ল্যান্ডিং সেন্টার, যেমন আমরা এখন বলছি আইইউ ফিশিং, ইলিগাল আনরিপোর্টেড আনরেগুলেটেড ফিশিং। তার মানে আমার এখানে মাছ ধরে তারা কিন্তু স্পেসিফিক ল্যান্ডিং সেন্টারে তাকে আসতে হবে এবং এসে আমাকে রিপোর্ট দিতে হবে যে এইবার আমি এই পরিমাণ মাছ ধরেছি, সেটা কম্পিউটারে ঢুকবে। এই কম্পিউটারের ডেটা তাদের সেন্ট্রাল সার্ভারে যেরকম যাবে, সেরকম ব্রাসেলসে তাদের যে ইউরোপিয়ান কমিশনের, সেখানেও তাদের সার্ভারে যাবে, এবং তারা ওইখানে বসে বসে কিন্তু তারা মনিটর করছে যে কোন দেশ তাদের কোটা অনুযায়ী মাছ ধরছে কিনা। ইভেন এমন সময়, কারণ মাছ তো এটা তো আমি আগে থেকেই বলতে পারবো, আমি একটা ধারণা করলাম এই বছর আমার 10 টন হবে, 3 মাস পর দেখা গেল যে আমার এবার মাছের সেই ধরনের রিক্রুটমেন্ট হয়নি, মানে মাছের যে বাচ্চা আসার কথা সেই ধরনের আসেনি। সুতরাং এই 10 টন থেকে আমাকে কমিয়ে 8 টনে আনতে হবে। সাথে সাথে কিন্তু আমি লাইসেন্স হোল্ডারদেরকে বলে দিব যে তোমাদেরকে প্রথমে বলা হয়েছিল 10 টন, কিন্তু তোমরা এবার ধরবা 8 টন, আর 2 টন আমাদের নাই। মানে এইভাবে তারা কিন্তু প্রতিনিয়ত সেটাই করছে। এছাড়া তারা স্যাটেলাইট ইউজ করে যে কোথায় কোন ভ্যাসেলগুলো আছে। সুতরাং কোনো ভ্যাসেলের পক্ষেই কিন্তু ইলিগাল করে কাউকে গোপনে বিক্রি করে দেওয়ার মতো সম্ভব নয়। ইভেন তারা যে মাছটা বিক্রি করে সেটা কিন্তু সুপার মার্কেটে নিয়ে যায় অথবা বড় বড় অকশন মার্কেটে নিয়ে যায়, সেখানেও কিন্তু লগ বই আছে। যেমন আমি একটা সুপার মার্কেট টেস্কো অ্যাজ ফর এক্সাম্পল, আমি মাছ বিক্রি করছি 10 টন প্রতি বছর, আমাকে কিন্তু দেখাতে হচ্ছে এই 10 টন আমি কোত্থেকে আমি আনলাম। এখন আমি 12 টন মাছ আমি আমার আউটলেট থেকে আমি খুচরা বিক্রেতার কাছে বিক্রি করলাম, আর আমার লগ বইয়ে আমি দেখালাম 10, তাহলে আমি এই বাকি 2 টন আমি কোত্থেকে পাবো? তখন কিন্তু আমাকে জবাবদিহি করতে হবে, আমাকে ফাইন দিতে হবে। সুতরাং সেখানে ইচ্ছা করলেও কিন্তু ওই ফোক ফাকড় দিয়ে বিক্রি করাটা খুব ডিফিকাল্ট হয়। এইভাবে তারা এটা মনিটরটা করে। ধন্যবাদ। আমার মনে হয় আমরা আরেকটা বিষয় প্রতিষ্ঠা করতে হবে, সেটা হচ্ছে আমাদের যে লাইসেন্সগুলো দেওয়া হচ্ছে মাছ শিকারের জন্য ট্রলারগুলোকে, এইগুলো কি নিশ্চয়ই রিনিউয়েবল, একটা নির্দিষ্ট মেয়াদের পরে রিনিউ করতে হয়। তো এটা কতদিনের মধ্যে হয় রিনিউ করতে হয়, বা সেক্ষেত্রে যখন নতুন করে রিনিউ করা হয় তখন কি কি ক্রাইটেরিয়া দেখা হয়, বা এটা আসলে আদৌ মানা হয় কিনা?
এখন আমি যেটা বললাম যে আমাদের একটা অর্ডিন্যান্স আছে, মেরিন ফিশারিজ অর্ডিন্যান্স 1983, সেখানে কিন্তু এই যে ডিরেক্টর মেরিন, ওনাকে কিন্তু ক্ষমতা দেওয়া আছে যে উনি যদি মনে করেন যে কোনো ভেসেলে ইললিগাল ফিশিং হচ্ছে বা যে ধরনের মাছ ধরার কথা সেই ধরনের মাছ হচ্ছে না, যে গভীরতায় মাছ ধরার কথা উনি সেই গভীরতায় সেই ভেসেলটা মাছ ধরছেন না, উনি কিন্তু সেই লাইসেন্সটা বাতিল করে দিতে কিন্তু পারেন। সেই অফিস কি করে বুঝবে যে ঠিক সমুদ্রের কোন অংশে মাছ শিকার করছে সেই ট্রলারটি? সেরকম ডিভাইস কি আছে? না, সেই ধরনের ডিভাইস নাই, কিন্তু অর্ডিন্যান্সে বলা আছে এই, কিন্তু ওনার সে হাত পা বাঁধা, ওনার লোক নাই, ওনার সেই ধরনের ক্যাপাসিটি নাই। ইভেন কি এই অর্ডিন্যান্সে বলা আছে প্রতি বছর বছর কিন্তু ভেসেলটা রিনিউয়েবল, একটা নির্দিষ্ট ফি দিয়ে এই লাইসেন্সটা উনি রিনিউ করবেন, এই ধরনের একটা প্রভিশন আছে। এখন সেইগুলো কতটুকু কার্যকর হয় সেটা কিন্তু এইখান থেকে আমরা যতটুকু দেখছি যে খুব বেশি মানা হয় না, বা এই লটা এরকম যেটাকে ইমপ্লিমেন্ট করার জন্য যে ধরনের লোকবল, কারণ আমাদের সমুদ্র তত্ত্ব কিন্তু অনেক, খুলনার থেকে শুরু করে আমরা যদি সেই দেই চিটাগাঙে যে 700 কিলোমিটার বিভিন্ন, এখানে সেই ধরনের অফিসও নাই যেটা, সুতরাং চিটাগাঙে বসে ছোট্ট একটা অফিস দিয়ে এগুলোকে মনিটর করা খুবই দুষ্কর। এছাড়া আমার মনে হয় আরো কিছু ইকুইপমেন্ট লাগবে, যেখানে তারা চিটাগাঙে বসে বা ঢাকায় বসে ওই ট্রলারে যদি একটা ডিভাইস থাকে কোথায় যাচ্ছে কোন অংশে আছে, এবং এটা আমার মনে হয় না খুব কঠিন কোনো কাজ। এটা যেমন এটা হচ্ছে মেরিন ফিশারিজ ক্যাপাসিটি বিল্ডিং একটা প্রজেক্টের আন্ডারে, যেটা ইসলামিক উন্নয়ন ব্যাংক থেকে গভর্নমেন্ট লোন পেয়েছে, এবং আগামী বছর একটা সার্ভে ভেসেল আসবে যেটা দিয়ে এখন এই সাগরের মাছের কি পরিমাণ মজুদ সেটা নির্ণয় করবে, তারপরে সরকার আস্তে আস্তে এগোচ্ছে। আর একটা জিনিস, যারা ট্রলার দিয়ে মাছ ধরতে তাদেরও কিন্তু একটা সোশ্যাল রেসপন্সিবিলিটি থাকে, কারণ তারা যখন লাইসেন্স নেয় তখন কিন্তু তারা সেই অঙ্গীকার করেই নেয় যে আমি কি ধরনের মাছ ধরছি আমি সেটা বলবো। এটা আসলে সমাজের কোনো অংশ নয়, আমি আশা করি না, এই মুহূর্তে আশা করি না যে যারা ট্রলারে মাছ শিকার করছে তাদের থাকবে। এটা আসলে একমাত্র এনফোর্সমেন্ট ইম্পর্টেন্ট, আইন এর প্রয়োগ কঠোর হস্তে প্রয়োগ করে এটা সম্ভব, এছাড়া বোধহয় সম্ভব না। কিন্তু যারা আমি ধরলাম যেসব মানুষ ছোট ছোট নৌকা দিয়ে মাছ ধরছে তারা স্বল্প শিক্ষিত বা অশিক্ষিত, তারা কিন্তু তাদের দায়িত্বটা মোটামুটি ঠিকই পালন করছে। কিন্তু ট্রলার যারা নেয় তারা আমার আর আপনার মধ্যে শিক্ষিত মানুষ, বড় বড় ব্যবসায়ী, তাদের এটা দেশের স্বার্থে এবং তাদের নিজেদেরও স্বার্থে, যে আজকে থেকে 10 বছর পর যদি আমার মাছ না থাকে, 5 বছর পরে যদি আমার মাছ না থাকে, তাহলে আমার এই ট্রলারগুলো যাবে কই? সুতরাং সেইটা তাদেরও একটা রেসপন্সিবিলিটি বলে আমি। ডক্টর হাসান, তাহলে আসলে আমাদের করণীয় কি করা উচিত? যদি আমরা যদি খুব ইমিডিয়েটলি স্টেপ নেওয়া উচিত এবং প্রায়োরিটাইজ থাকা উচিত, শর্ট টার্ম, মিড টার্ম, লং টার্ম, এই আমরা যদি এইভাবে আপনি দেখি, তাহলে আসলে সরকারের কি করা উচিত যাতে দেশের এই মৎস্য সম্পদ নষ্ট না হয়ে যায়? কারণ এটা আপনি বলেছিলেন যেটা রিনিউয়েবল একটা এনার্জি, রিনিউয়েবল একটা সোর্স, এই সোর্স নষ্ট ধ্বংস না হয়, কি করা উচিত? প্রথমেই যেটা উচিত যে আমি ট্রলার যা দিয়েছি এগুলোকে আমার আর কোনো ট্রলার এখানে দেওয়া উচিত না, কোনো সার্ভে ছাড়া, কোনো ছাড়া। কারণ আমি সার্ভে করেই বুঝবো যে আমার কি পরিমাণ মাছ আছে। এমন হতে পারে যে আমার এখানে 500 ট্রলারও আমি আমাদের এখানে এই সার্ভেটা হচ্ছে না, সার্ভেটা এখন আমি বললাম যে 30-35 বছর আগে একবার হয়ে গেছে খুবই সংক্ষিপ্ত আকারে, এখন পর্যন্ত আমরা কোনো, সুতরাং এইটা আমাদের ইমিডিয়েটলি করা উচিত, আর কোনো ট্রলারের লাইসেন্স দেওয়া উচিত বলে সমীচীন হবে না। এই একটা গেল। আরেকটা গেল যে এই মেরিন ফিশারিজের অনেক দুর্বলতা আছে, সেটাকে আমাদের এই একটাকে আমাদের নতুন করে করতে হবে। সাগরের কিছু নিরাপদ জোন আমাদেরকে করতে হবে, যেখানে আমি বলি আমরা মেরিন প্রোটেক্টেড জোন, সেটা নিশ্চয়ই আছে, কিন্তু সেটা নাই, বাংলাদেশে ওই রকম নাই, সেটাকে আরো বেশি করতে হবে। এবং সাগরে আমার সিজনাল ব্যান, যেমন আমার এই ফ্রেশ ওয়াটারে কিন্তু কিছু কিছু সিজনাল ব্যান আমার আছে, যে মে, জুন, জুলাইতে মাছ শিকার করতে পারি, এই ধরনের থাকা উচিত। আরেকটা জিনিস আমাদেরকে করতে হবে যে আমি ট্রলারের লাইসেন্স, বিদেশেও সেটা করা হয়, আমি ট্রলারের লাইসেন্স দিলাম, সে 30 দিন, মাসে 30 দিন সে মাছ ধরবে, তা কিন্তু না, তাকে কিন্তু বলা দেওয়া হচ্ছে যে তুমি 10 থেকে 12 দিনের বেশি মাছ ধরতে পারবে না। তার মানে তার ক্যাপাসিটিটাকেও আমাকে রিডিউস করে আমার ক্যাপাসিটির মধ্যে তাকে রাখতে হবে। এই ধরনের রেগুলেশন করলে আমরা কিছুটা হলেও আমরা পরিত্রাণ পাবো। ধন্যবাদ ডক্টর হাসান। আমরা আশা করব যে আলোচনার মাধ্যমে সরকারের দিক থেকে সিদ্ধান্ত নেওয়া হবে এবং মৎস্য সম্পদ আহরণের জন্য এবং সংরক্ষণের জন্য কার্যকর ব্যবস্থা নেওয়া হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। এই ছিল আজকের মতো খাতুনগঞ্জ থেকে মধ্যে, আমাদের সাথেই থাকবেন, দেখা হবে আবার।